শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্ন যে আছে ওই প্যাটার্নটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত আমি লিখছি, দেখো প্যাটার্ন কি। আমি লিখছি প্যাটার্ন কি। প্যাটার্ন কি আসলে সেটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। প্যাটার্ন হচ্ছে এমন একটা জিনিস যার সাথে আমরা নিত্যদিন জর্জরিত থাকি। মনে করো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই, বলি এরকম কথা হবে যে মনে করো বাচ্চারা যখন রং পেন্সিল দিয়ে রং খেলে, তখন দেখবা তারা কালোগুলা একদিকে নেয়, হলুদগুলা একদিকে নেয়, লালগুলা একদিকে নেয়। এরকম যেটা দিল বা আলাদা আলাদা করলো, এটাই কিন্তু এক ধরনের প্যাটার্ন। অতএব কি এক একটা এক এক পদে আলাদা করে দেওয়া, এটা হচ্ছে প্যাটার্ন। তো দেখো আমি তোমাদের গণিত বই থেকে একটা প্যাটার্ন ধরে নিয়েছি। দেখো তোমাদের গণিত বইয়ের মধ্যে এই প্যাটার্নটা দেওয়া আছে, কিন্তু একটা ছবিতে দেখবা। আমি দেখো লিখছি এক, এদিকেও লিখছি এক, এদিকেও লিখছি এক। তাহলে দেখো এবার যদি আমি এই একে আর একে যোগ করি, তাহলে কিন্তু দেখো আমি 2 পাই। তারপর দেখো এই জায়গাতে দেখো এই জায়গাতে যদি আমি আবার আরেকটা এক এদিকে বাড়াই নিছি, তাহলে এই একে আর এই একে দিয়ে আমি যোগ করি, তাহলে পাই আমি 3। তারপর দেখো এই একে আর এই 2 দিয়ে আমি যোগ করি, তাহলে পাই আমি 3। এবার দেখো আমি দুই সাইডে আবার দুইটা এক নিয়ে নিছি। এবার আমি যদি এই 3 আর একে আমি যোগ করি, তাহলে আমি পাই 4। দেখো এদিকে 3 এবং একে দিয়ে আমি যোগ করি, তাহলেও আমি পাই 4। এবার দেখো আমি এই 3 আর এই 3 যদি যোগ করি, তাহলে আমি পাই 6। দেখো আমি যে প্যাটার্নটা দিচ্ছি এটাও কিন্তু এক ধরনের প্যাটার্ন। তো দেখো সর্বোপরি কথা হচ্ছে, দেখো আমি এই জায়গাতে একটা জিনিস লিখছি 1 3 5 7 9। এবার দেখো 1 3 এর মধ্যে কত পার্থক্য বলতে পারবা? এর মধ্যে হচ্ছে 2 পার্থক্য। দেখো 1 2 3 2 পার্থক্য। তারপর দেখো 3 5, তার মধ্যে কত পার্থক্য? তাও কিন্তু 3 4 5, তাহলে কত পার্থক্য? 2 পার্থক্য। দেখো 5-এর পরে 7, 5 6 7, তাহলে কত পার্থক্য? 2 পার্থক্য। দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু আমাদের 2 পার্থক্য হচ্ছে। তারপর দেখো 9 আর 7 9 10 7 8 9, তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের 2 পার্থক্য। যদি আমি লিখি 1 2 3 4 5, দেখো এখানে 1 এবং 2 এর মধ্যে কত পার্থক্য বলতো? 1 2, তাহলে 1 পার্থক্য। 2 এবং 3 এর মধ্যে কত পার্থক্য? 1 পার্থক্য। 3 এবং 4 এর মধ্যে কত পার্থক্য? 1 পার্থক্য। 4 এবং 5 এর মধ্যে কত পার্থক্য? 1 পার্থক্য। দেখো শুধুমাত্র এই জায়গাতে যে পার্থক্যটা আছে এটাই মূলত এক ধরনের প্যাটার্ন, এটাই মূলত প্যাটার্ন। এবার দেখো আমি প্যাটার্ন কি আশা করি তোমরা মোটামুটি বুঝে গেছো। তো দেখো এবার আমি তোমাদেরকে বলবো মৌলিক সংখ্যা কি। আসলে আমরা অনেকে বলি মৌলিক সংখ্যা কি, অনেকে জানি, অনেকে জানি না। মৌলিক সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যা নাকি এক থেকে বড়, এমন সংখ্যা যাকে এক বা ওই সংখ্যা ব্যতীত তার কোনো গুণনীয় নেই। কথাটা আমি আবার বলি, যে সকল সংখ্যা এক থেকে বড় এবং ওই সংখ্যা, যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ব্যতীত তার আর কোনো গুণনীয় নেই, তাহলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন দেখো আমরা জানি সর্বনিম্ন মৌলিক সংখ্যা কোনটা। দেখো 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, তার কারণ আমি বলেছি 1 থেকে বড়, অর্থাৎ তাহলে 1 মৌলিক সংখ্যা নয়। তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা, তোমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সবচেয়ে নিম্ন মৌলিক সংখ্যা কোনটা। তো যদি তোমরা না জানো তাহলে তোমরা উত্তরটা দিতে পারবে না। তো আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। দেখো 2 কিন্তু একটা জোড় সংখ্যা, কিন্তু তবুও এটা একটা মৌলিক সংখ্যা। দেখো তাহলে 2কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি আর 2 দ্বারা ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দ্বারা 2কে ভাগ করা যায় না, যার কারণে এই 2 একটা মৌলিক সংখ্যা। মনে করো আমি লিখলাম 3,
দেখো 3 আমি লিখলাম, এই 3ও একটা মৌলিক সংখ্যা। কিভাবে? দেখো 3কে আমি 1 দ্বারা এবং 3 দ্বারাই ভাগ করতে পারবো, 1 দ্বারা এবং 3 দ্বারাই তাকে ভাগ ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যাবে না, অর্থাৎ তার আর কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ এটা হচ্ছে মৌলিক সংখ্যা। মনে করো আমি লিখলাম 5, 5 আমরা যদি 5কে ভাগ করি, 5 একে 5, আবার 5 দিয়ে যদি করি তাও 5 একে 5। দেখো 1 দিয়ে করলে আমরা পাবো 5, আর 5 দিয়ে করলে আমরা পাবো 1, অর্থাৎ তার কোনো গুণনীয়ক নেই। কে? 1 এবং সে ব্যতীত, এই সংখ্যা ব্যতীত, 1 এবং এই সংখ্যা ব্যতীত, বা এই সংখ্যা ব্যতীত, বা এই সংখ্যা ব্যতীত তার কোনো গুণনীয়ক নেই, অর্থাৎ যার যার সংখ্যা ব্যতীত আর কি। যেমন 1 অথবা 1 দ্বারা যদি আমি 2কে ভাগ করি তাহলে আমি কত পাবো? 2 পাবো। আবার 2 দ্বারা আমরা 2কে ভাগ করলে আমরা 1 পাবো। অর্থাৎ দেখো সম্পূর্ণটা যতগুলা মৌলিক সংখ্যা আছে প্রত্যেকটা মৌলিক সংখ্যা একই রকম, যার নাকি 1 এবং ওই সংখ্যা ব্যতীত, মানে যে মৌলিক সংখ্যাটা ওই সংখ্যা ব্যতীত অন্য কারো কোনো গুণনীয়ক তার ভিতর নেই, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যাবে না, তাহলে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। দেখো আমি এখানে লিখছি যে মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। সেটা কি বলো তো? 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা হচ্ছে, এই যে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। তারপর দেখো এখানে এই যে 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা, সেটা আমি লিখেছি 2, 3, 5, 7। দেখো আমরা কিন্তু 4টা মৌলিক সংখ্যা 1 থেকে 10-এর মধ্যে পেয়ে গিয়েছি। এবার দেখো 11 থেকে 20-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে, তাহলে সেটা কি বলো তো? 11, 13, 17, 19। দেখো এই 4টা মৌলিক সংখ্যা হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে, এই 4টা মৌলিক সংখ্যা আছে। 11, 13 হবে এটা, 11, 13, 17, 19। দেখো এই সংখ্যাগুলা একই রকম, যাহা নাকি 1 এবং এই সংখ্যা ব্যতীত তার কোনো গুণনীয়ক নেই। তাহলে বোঝা গেল এইগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এবার দেখো আমি 21 থেকে 30-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে, সে দুইটা কি বলতে পারবো তোমরা? সে দুইটা হচ্ছে 23, আর কত আছে বলো তো দেখি, একটু তোমরা চিন্তা করে দেখো। 23 আছে। দেখো 21, 21 কি হয় না? 3 সাথে 21, 21 মৌলিক সংখ্যা নয়। তাহলে 23, যেহেতু 23 1 এবং ওই সংখ্যা ব্যতীত তার কোনো গুণনীয়ক নেই, তাহলে 23। দেখো 23-এর সাথে আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 29। এই সংখ্যাটাও একটা মৌলিক সংখ্যা। তো দেখো আমি বলছিলাম যে তোমার 20 থেকে 30-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে। দেখো একটা হচ্ছে 23, আর একটা হচ্ছে 29। এবার দেখো আমি বলেছি যে 31 থেকে 40-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে, তাহলে কোনটা বলো তো? একটা হচ্ছে 31, আরেকটা হচ্ছে 37। কত? 31, আরেকটা হচ্ছে 37। এই দুইটা মৌলিক সংখ্যা, কারণ এই দুইটাকে 1 বা এই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই তাদের। কেন? যেহেতুগুলো সংখ্যা লিখছি একই অবস্থা, তাদের ওই 1 বা ওই সংখ্যা ব্যতীত তাদের কোনো গুণনীয়ক নেই। তো দেখো আমরা 31 থেকে 40-এর মধ্যে 2টি গুণনীয়ক মৌলিক সংখ্যা বের করে নিলাম। এবার আমরা লিখছি 41 থেকে 50-এর মধ্যে 3টি মৌলিক সংখ্যা, তাহলে সেটা কোথায়? আমরা জানি 43, এটা একটা মৌলিক সংখ্যা। তারপরে দেখো আমরা জানি 47, এটা একটা মৌলিক সংখ্যা। আরেকটা কথা, আরেকটা হচ্ছে 41, সেটাও একটা মৌলিক সংখ্যা। তো দেখো আমরা কিন্তু 3টা মৌলিক সংখ্যা বের করে নিয়েছি। কত থেকে কতর মধ্যে বলো তো? 41 থেকে 50-এর মধ্যে যে 3টি মৌলিক সংখ্যা ছিল সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি। এবার দেখো আমি বলেছি 50 থেকে 60-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা, তাহলে দেখো এবার 51 কিন্তু মৌলিক সংখ্যা নয়, যেহেতু আমরা লিখব 53। 53 কি? 53 একটা
মৌলিক সংখ্যা। এবার দেখো 53-এর সাথে আর কত আছে? 59। 59ও একটা মৌলিক সংখ্যা। তো দেখো আমি বলেছি 51 থেকে 60-এর মধ্যে দুটি মৌলিক সংখ্যা আছে, একটা হচ্ছে 53 আর একটা হচ্ছে 59। দেখো আমরা কিন্তু দুটা মৌলিক সংখ্যা বের করে নিয়েছি। এবার দেখো আমরা বলছি 61 থেকে 70-এর মধ্যে দুটি মৌলিক সংখ্যা আছে, তাহলে সেটা কোথায় বলো তো? তাহলে সেটা হচ্ছে আমরা বের করব কোথায়, যে 61 থেকে 70-এর মধ্যে দুটা মৌলিক সংখ্যা, সেটা আমরা বের করব। তো সেটা আমরা বের করতে গেলে আমরা জানি যে 67 একটা মৌলিক সংখ্যা। তারপর কত আছে আমাদের? মৌলিক সংখ্যা হচ্ছে 69 একটা মৌলিক সংখ্যা। দেখো তাহলে 69 যদি একটা মৌলিক সংখ্যা হয়, তো দেখো এরকমভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মৌলিক সংখ্যা বের করে নিতে পারবো। তো দেখো আশা করি তোমরা বাকিগুলো বের করে নিবা। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি কিন্তু আর বের করতেছি না, তোমরা বাকিগুলা বের করে নিবে। কেমন? তাহলে আমি কিন্তু মৌলিক সংখ্যা কি বা মৌলিক সংখ্যা তোমরা কীভাবে বের করবা সেটা কিন্তু আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি। তো দেখো এই জায়গাতে তোমরা মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আরেকটা কৌশল আমি আজকে তোমাদেরকে শেখাবো। সেটা হচ্ছে আমি জানি বা আমরা সবাই কিন্তু সচরাচর মোবাইল ব্যবহার করে থাকি, তাই না? বলো, আমরা কিন্তু আমাদের মনে করো আমাদের বাবার বা আমাদের মার বা মানে বা নিজের এই একটা মোবাইল নাম্বার মুখস্থ করতে পারি খুব সহজে। আর এই মোবাইল নাম্বারটা মুখস্থ করার মতোই আমি আজকে একটা সংখ্যা তোমাদের জন্য নিয়ে আসছি, যেটা মুখস্থ করলে তুমি সহজেই কার মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে সেটা তুমি বের করতে পারো। দেখো পরীক্ষার মধ্যে তোমাকে বললো যে 1 থেকে 10-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে, তাহলে তুমি কিন্তু বেছে 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 এগুলো বের করতে হবে। দেখো এগুলো পাইছা বের করতে হবে। তো তুমি যদি এই নাম্বারটা জানো তাহলে কিন্তু তুমি বলে তোমাকে 1 থেকে 10-এর মধ্যে কয়টা নাম্বার আছে, কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে তুমি বলবা 4টি মৌলিক সংখ্যা আছে। তারপর দেখো যদি তোমাকে বলে 11 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে তুমি বলবা 4টা মৌলিক সংখ্যা আছে। তো দেখো প্রথম 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে, আমি লিখলাম 4। তারপর দেখো 11 থেকে 20-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে, আমি লিখলাম 4। তারপরে দেখো 21 থেকে 30-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে, আমি লিখলাম 2। তারপরে দেখো 31 থেকে 40-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে, আমি লিখলাম 2। তারপর দেখো 41 থেকে 50-এর মধ্যে 3টি মৌলিক সংখ্যা আছে, তাই আমি লিখলাম 3। তারপরে দেখো 51 থেকে 60-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে, তাই আমি লিখলাম 2। তারপর দেখো 61 থেকে 70-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে, তাই আমি লিখলাম 2। তারপরে দেখো 71 থেকে 80-এর মধ্যে 3টি মৌলিক সংখ্যা আছে, তাই আমি লিখলাম 3। তারপরে দেখো 61 থেকে 90-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে, তাই আমি লিখছি 2। 91 থেকে 100-এর মধ্যে 1টি মৌলিক সংখ্যা আছে, তাই আমি লিখছি 1। এবার যদি তোমরা এই মোবাইল নাম্বারের মতো এই নাম্বারটাকে তোমরা মনে রাখতে পারো, মুখস্থ করে রাখতে পারো, তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা তোমার এখানে আছে তুমি সেটা অনায়াসে বের করে নিতে পারবা। তো দেখো এটা হচ্ছে 44, 22, 322, 321। আসলে একদম সহজ ব্যাপারটা। 44, 22, 322, মাঝখানে কিন্তু একটা 3 আছে, 321। একদম সহজভাবে আমরা মনে রাখতে পারি 44, 22। দেখো 44, 22,
322, 44, 22, 322। তাহলে দেখো একদম সহজ কিন্তু ব্যাপারটা, 44, 22, 322, 321, 322, 321। তাহলে আমরা কিন্তু এটা সহজে মনে রাখতে পারি, একেবারে সহজ একটা সংখ্যা। তোমরা যদি এই সংখ্যাটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা 1 থেকে 100 পর্যন্ত তার মধ্যে কোন জায়গায় কতটা মৌলিক সংখ্যা আছে তুমি সেটা বের করে নিতে পারবে। যদি তোমাকে বলা হয় 1 থেকে 10-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে, এরকম পরীক্ষায় কিন্তু আসে, তাহলে আমরা 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। যদি তোমাকে বলা হয় যে 91 থেকে 100-এর মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে, 1টি মৌলিক সংখ্যা আছে। যদি তোমাকে বলা হয় 70 থেকে 80-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে, 3টি মৌলিক সংখ্যা আছে। তুমি এরকম ভাববা, তো এরকম ভাবলেই কিন্তু তুমি মূলত এই নাম্বারটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই মৌলিক সংখ্যাগুলা খুব সহজেই মনে রাখতে পারবে। তো দেখো এবার আমি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, এতক্ষণ আমি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করলাম, এখন আমি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা কি, যেটা নাকি আমরা নিত্যদিনে ব্যবহার করি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেমন কি বলতো, 1, 2, 3, 4, 5, 6, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আমরা নিত্যদিনে যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যার মধ্যে নাকি পার্থক্য আমি তোমাদেরকে উপরে দেখাইছিলাম। 2 আর 1-এর মধ্যে 1 পার্থক্য, 2 আর 3-এর মধ্যে 1 পার্থক্য, 2 আর 4-এর মধ্যে 1 পার্থক্য, 4 আর 5-এর মধ্যে 1 পার্থক্য, 5 আর 6-এর মধ্যে 1 পার্থক্য। তাহলে দেখো আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যার প্যাটার্নগুলো বুঝে গিয়েছি আশা করি। এবার আমি লিখছি যে ইরাটোস্থেনিস সাকনি। দেখো এটা কি, এটা একটা সাকুনি। হ্যাঁ, এই সাকুনির মাধ্যমে আমরা খুব সহজে মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। মনে করো তুমি 1 থেকে 100 পর্যন্ত লেখলা, আমি লিখি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো আমি 20 পর্যন্ত লিখলাম, এরকমভাবে তুমি 100 পর্যন্ত লিখতে পারো। তা আমি 20 পর্যন্তই দেখাই। দেখো এবার আমরা যেগুলা মৌলিক সংখ্যা নয় সেগুলা কিন্তু আমি কেটে দিই। দেখো এখানে এটা মৌলিক সংখ্যা না, এটাও মৌলিক সংখ্যা না, তারপর দেখো এটাও মৌলিক সংখ্যা না, তারপর দেখো এটাও মৌলিক সংখ্যা না, এটাও মৌলিক সংখ্যা না, এটাও মৌলিক সংখ্যা না, এটাও মৌলিক সংখ্যা না, এটা মৌলিক সংখ্যা কিন্তু সরি, এটাও মৌলিক সংখ্যা না, তারপর এটাও মৌলিক সংখ্যা না, এটাও মৌলিক সংখ্যা না, এটাও মৌলিক সংখ্যা না, এইটাও মৌলিক সংখ্যা না। দেখো তাহলে আমরা এই যে ইরাটোস্থেনিক সাকুনি দিয়ে আমরা ইরাটোস্থেনিস সাকুনি দিয়ে আমরা এটা করতে পারি। যেমন দেখো এবার আমরা কিন্তু অনায়াসে বলতে পারি যে এটা একটা মৌলিক সংখ্যা, 2টা মৌলিক সংখ্যা, তারপর 3টা মৌলিক সংখ্যা, 4টা মৌলিক সংখ্যা, 5টা মৌলিক সংখ্যা, তারপর দেখো 6টা মৌলিক সংখ্যা, 7টা মৌলিক সংখ্যা। এইবার দেখো তো 7টা মৌলিক সংখ্যা আমি আবার একটু বলি, 1টা মৌলিক সংখ্যা, 2টা মৌলিক সংখ্যা, 3টা মৌলিক সংখ্যা, 4টা মৌলিক সংখ্যা, তারপর দেখো 5টা মৌলিক সংখ্যা, 6টা মৌলিক সংখ্যা, 7টা মৌলিক সংখ্যা, 8টা মৌলিক সংখ্যা। তাহলে আমরা কিন্তু এই 1 থেকে 20-এর মধ্যে 4, 4, 8টা মৌলিক সংখ্যা আমরা পেয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু দেখো আমরা এই সাকুনি পদ্ধতিতেও কিন্তু 8টা মৌলিক সংখ্যা পেয়ে গিয়েছি। আসলে এটাই হচ্ছে এক ধরনের সাকুনি পদ্ধতি। তো আশা করি তোমরা যে ইরাটোস্থেনিস সাকুনি পদ্ধতিটা তোমরা বুঝতে পেরেছো। এভাবে কিন্তু আমরা সাকুনি পদ্ধতিতে আমরা মৌলিক সংখ্যা বাছাই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আজকে আমি তোমাদের যেই প্যাটার্ন সম্পর্কে আলোচনা করলাম, আমি আশা করি তোমরা খুব ভালো করে ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ আমার এই প্যাটার্ন কি বা মৌলিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি বা এইগুলো অর্থাৎ A to Z আমি যে আলোচনা করলাম এগুলো দিয়ে তোমাদের বিন্দু পরিমাণ অসুবিধা হয়ে থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি আমার এই অঙ্কগুলো দেখে বা এই পড়াটা দেখে তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে
বা তোমরা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবে। তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।